আসসালামু আলাইকুম। ঢাকা কলেজ অনলাইন ক্লাসে স্বাগত। আমি নাইলা আক্তার, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখানে আছো নিশ্চয়ই এই বৈশ্বিক মহামারীর এই সময়টাতে সকলে স্বাস্থ্যবিধি মেনে চলছো। অনেক দিন হয় তোমাদের সাথে আমাদের সরাসরি যোগাযোগ নেই, ফলে পড়াশোনায় নিশ্চয়ই অনেকের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। তো এই পড়াশোনার ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য আমাদের এই অনলাইন ক্লাসের সূচনা। তো আশা করি তোমরা নিয়মিতভাবে এই ক্লাসগুলি ফলো করবে এবং পড়াশোনাটা চালিয়ে যাবে। আজকে আমি চতুর্থ বর্ষের ক্লাস নিব, অনার্স চতুর্থ বর্ষ। আমি আজকে প্রথম তোমাদের সাথে ক্লাস শুরু করছি এবং আজকের বিষয়টি হচ্ছে দক্ষিণ এশিয়ার ভূগোল। আজকে আমি তোমাদের পড়াবো দক্ষিণ এশিয়ার ভূপ্রকৃতি। তো দক্ষিণ এশিয়ার ভূপ্রকৃতি পড়ানোর আগে দক্ষিণ এশিয়া সম্পর্কে আমরা একটু ছোট করে একটা ভূমিকা জেনে নেই। দক্ষিণ এশিয়া মহাদেশের দক্ষিণ ভাগে, দক্ষিণ এবং মধ্যভাগে, এশিয়ার পূর্বভাগ এবং পশ্চিম ভাগের মাঝখানে যে এলাকাটা সেটাকে দক্ষিণ এশিয়া বলা হচ্ছে। এবং দক্ষিণ এশিয়ায় 8টা দেশকে নিয়ে দক্ষিণ এশিয়া গঠিত। যদিও অন্যান্য দেশ আছে, তবে সার্ক গঠন করা হয়েছিল এই 8টা দেশ নিয়ে, এবং আমাদের এই আলোচ্য বিষয় হচ্ছে এই দক্ষিণ এশিয়ার 8টি দেশ নিয়ে। তা আমরা সবাই জানি দক্ষিণ এশিয়ার কোন 8টি দেশ নিয়ে আমাদের এই অঞ্চলটি গঠিত এবং আমাদের পাঠ্য। তো আমি একটু ছোটো করে ম্যাপ এঁকে রেখেছি যাতে তোমাদের জানার সুবিধার্থে। দক্ষিণ এশিয়ার 8টি দেশ কি? এখানে আছে আফগানিস্তান, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র। তো ভূপ্রকৃতির আমরা আগে দেশগুলোর অবস্থানটা জেনে নিলাম। দেশগুলোর অবস্থান জানার ফলে হবে কি আমাদের ভূপ্রকৃতিটা বুঝতে খুব সহজ হয়ে যাবে। তো তার আগে আরেকটু বলে নিই, দক্ষিণ এশিয়ার এই দেশগুলির অবস্থান সম্পূর্ণই উত্তর গোলার্ধে, কিন্তু একেবারে নিরক্ষরেখার কাছ থেকে এটার শুরু। মানে এখানে তখন মালদ্বীপ এবং শ্রীলঙ্কায় এটা এটা ভারত মহাসাগর এবং এটা বঙ্গোপসাগরে অবস্থিত। এখানে বঙ্গোপসাগরের অবস্থান, এখানে আরব সাগরের অবস্থান। তো এটার হলো 0.6 ডিগ্রিও না, মানে 0.6 থেকে শুরু করে উত্তরে 38.22 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত এই দক্ষিণ এশিয়ার অবস্থান অক্ষাংশগত। এবং দ্রাঘিমা যদি বলি, এখান থেকে শুরু করে এখানে পর্যন্ত হচ্ছে 60 ডিগ্রি 30 মিনিট পূর্ব থেকে 97 ডিগ্রি 30 মিনিট পর্যন্ত এর বিস্তার। এখানে মানে এখানে 60.30 থেকে 60 ডিগ্রি 30 মিনিট থেকে 97 ডিগ্রি 30 মিনিট পর্যন্ত দ্রাঘিমা পর্যন্ত এর অবস্থান। এই হলো এটার অবস্থানগত, যেটা দ্রাঘিমা এবং অক্ষাংশগত অবস্থান। এবং দক্ষিণ এশিয়ার আশপাশ দিয়ে কোন কোন দেশ অবস্থিত? এখানে ইরান আছে, এখানে তোমার তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, এখানে চায়না, আর এখানে মায়ানমার। এই হচ্ছে তার আশেপাশে সবগুলো দেশ। এখন আমার মূল বক্তব্যে চলে যাই। দক্ষিণ এশিয়ার ভূপ্রকৃতি। দক্ষিণ এশিয়ার ভূপ্রকৃতিকে প্রধানত 7টি ভাগে ভাগ করা হয়। আমি এখানে লিখে রাখছি যাতে আমার লেকচারের পরও তোমরা যখন এটা দেখবা, এই লেখাটা দেখে তোমরা জিনিসটা ফলো করতে পারবা। ভূপ্রকৃতিকে 7টা ভাগে ভাগ করা হয়। উত্তরের পার্বত্য অঞ্চল, আমি প্রত্যেকটা আবার ডিটেলসে যাব। উত্তরের পার্বত্য অঞ্চল, মধ্যভাগের নদী বিধৌত সিন্ধু গাঙ্গেয় সমভূমি, মধ্য ও পূর্ব ভাগের উচ্চভূমি, দাক্ষিণাত্যের মালভূমি, উপকূলীয় সমভূমি,
মরুভূমি এবং দ্বীপপুঞ্জসমূহ, এই 7টি ভাগে ভাগ করা হয়। আমি প্রথমেই যাই উত্তরের পার্বত্য অঞ্চল। উত্তরের পার্বত্য অঞ্চল, এই যে এখানটায় সম্পূর্ণ, এই যে ভারতের উত্তরে এটা একটা অনেকটা বৃত্তাকারে এটার অবস্থান। এই পর্বত এখানটায় হচ্ছে হিমালয় পর্বত। তো উত্তরের পার্বত্য অঞ্চল হলো মেইনলি আমরা যেটাকে বলি হিমালয় পর্বতমালা, এটা সেটাই। তো এই পার্বত্য অঞ্চলকে আবার এই হিমালয় পর্বত এটাকে আবার মূল 4টা ভাগে ভাগ করা হয়। একদম উপরের অংশ তিব্বতীয় হিমালয়, তারপরে হচ্ছে হিমাদ্রি হিমালয়, তারপরে হচ্ছে হিমাচল হিমালয়, এবং চতুর্থ হচ্ছে শিবালিক হিমালয় বা বহির হিমালয়, একদম বাইরের অংশ। এখন আমরা জানি যে এই ভারতীয় এই যে উপমহাদেশ বা এই অংশটা বা হিমালয় পর্বতের তৈরি কিভাবে হয়েছে। হিমালয় পর্বত একটা ভঙ্গিল পর্বত, এবং এটা যখন পৃথিবীটার সমগ্র ভূখণ্ড একত্রিত অবস্থায় ছিল প্যানজিয়া নামে, এবং এই প্যানজিয়াটা প্লেট টেকটনিক মুভমেন্ট এবং কন্টিনেন্টাল ড্রিফট থিওরির যে কন্টিনেন্টগুলো সরে গেছে এবং প্লেটের যে আস্তে আস্তে সংস্পর্শে নানান রকমের ভূপ্রকৃতির সৃষ্টি হয়েছে। তো সেই ঘটনার ইয়েতে দেখা যায় যে এই ভারতীয় উপমহাদেশটা এটা, এবং এটা দক্ষিণের অংশটাকে বলা হতো গন্ডোয়ানা, উত্তরের অংশ লরেশিয়া, এবং মাঝখানে একটু নিচু জিওসিনক্লাইন বা মহীখাত ছিল, সেটা হচ্ছে টেথিস সাগর। এখন এটা আস্তে আস্তে কী হয়েছে, ভারতীয় উপমহাদেশটা এটা আস্তে আস্তে কী হয়েছে, এই টেথিস মহাসাগরে যে পলি সঞ্চিত হতো সেটাই কিন্তু দুই পাশে প্লেটের চাপে এখানটায় হিমালয় পর্বতের গঠন। কিন্তু এই যে হিমালয়ের যে আমি 4টা অংশ বললাম, এই সম্পূর্ণ অংশটা কিন্তু একসাথে গঠিত হয় নাই। 1 নম্বর যেটা তিব্বতীয় হিমালয়, এটা কিন্তু প্রাচীন, লরেশীয় যে অংশটা এই অংশটাতেই ছিল, এবং বাকি যে অংশগুলো 3টা অংশ সেটা কিন্তু নবীন, পরে এই টেথিস সাগর থেকে পলি উত্থিত হয়ে। তো এই যে ওই উত্তরের অংশটা ছিল সেখান থেকেই কিন্তু পলি এইসব জায়গায় সঞ্চিত হয়েছে এই টেথিস সাগরে। তো এইভাবে তোমার হিমালয় পর্বতের গঠন। ফলে কি হয়েছে, হিমালয় পর্বত দেখো এটা কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে মোটামুটি এভাবে সমান্তরালভাবে কিন্তু পাহাড়গুলা ভাঁজ হয়ে গেছে। ভঙ্গিল পর্বত তো সমানভাবে ভাগ হয়ে গেছে, এবং বিভিন্ন সময়ের এই ঘটনায় এটা 4টা অংশে বিভক্ত হয়ে গেছে। তো প্রথমে যে তিব্বতীয় অংশ, এই তিব্বতীয় অংশটাকে আবার 4টা ভাগে ভাগ করা যায়: হিন্দুকুশ, কারাকোরাম, লাদাখ এবং জাসকার। হিন্দুকুশ, কারাকোরাম, লাদাখ, জাসকার। এই হিন্দুকুশটা একদম উত্তরের অংশ। হিন্দুকুশ এটা উত্তর থেকে পশ্চিম দিকে, এখানে পামির মালভূমি অবস্থিত, এই জায়গাটার পামির, এবং এই পামির থেকে কিন্তু এই প্রত্যেকটা গ্রন্থি পামির পাহাড় পর্বতের গ্রন্থিগুলো বের হয়ে আসছে। তো এখান থেকে তোমার হিন্দুকুশ, সুলেমান পর্বত শ্রেণী, সেটা আফগানিস্তানের উত্তর অংশটাকে কাভার করে আছে হচ্ছে হিন্দুকুশ। এবং এই যে এটা পাকিস্তানের একদম উত্তর অংশে এই জায়গাটায় তোমার কারাকোরাম পর্বত, এবং কারাকোরাম শুধু পাকিস্তান না, পাকিস্তান থেকে একদম ভারতের এই অংশ পর্যন্ত এখানটায় হলো কাশ্মীর। মোটামুটি এই জায়গাটা হচ্ছে কাশ্মীরের এভাবে আছে, কাশ্মীরের অংশটা এভাবে আছে, এবং এটা আসলে একটু বর্ডার করা হয় নাই। তো এটার উপরের অংশটা হচ্ছে পাকিস্তান দখল করে আছে, পাক কাশ্মীর বলা হয়, এটা হলো ভারতীয় কাশ্মীর। তো এই পাক কাশ্মীরেরই বর্ডার অঞ্চলে এই কারাকোরামের সর্বোচ্চ শৃঙ্গ K2 অবস্থিত, যার উচ্চতা 8611 মিটার, এবং K2 হচ্ছে পৃথিবীর 2য় উচ্চতম পর্বত শৃঙ্গ। K2 এই কারাকোরামটা এভাবে অবস্থান করছে, এবং এই কারাকোরামের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে K2। এর ঠিক দক্ষিণে আরেকটি পর্বত রেঞ্জ যেটাকে বলা হয় লাদাখ। এখানে ভারতের লাদাখ অবস্থিত, এবং এই লাদাখ রেঞ্জ, এবং লাদাখের রেঞ্জের পরে আবার এখানে কিছুটা যে অবনমিত অংশ উপত্যকা, তারপরে আবার জাসকার, এই জায়গাটা আছে জাসকার পর্বত।
তো এই জাস্তার এবং লাদাখ এইটার মাঝখান দিয়ে কিন্তু তোমার সিন্ধু নদী বের হয়ে আসছে এবং ভারত পরে এদিক দিয়ে পাকিস্তানের ভিতর দিয়ে আরব সাগরে পতিত হয়েছে। আর এইখান দিয়ে তোমার কৈলাস পর্বত, এখানে হলো কৈলাস পর্বত। এই কৈলাস পর্বতের গুরুত্বটা এই জন্য যে এইখান থেকে তোমার এই কৈলাস থেকে বের হয়ে কৈলাস পর্বতের একটা হিমবাহ হচ্ছে গঙ্গোত্রী, এবং এই গঙ্গোত্রী থেকে কিন্তু গঙ্গা নদীর উৎপত্তি, যেটা পরবর্তীতে একদম ভারতের ভিতর দিয়ে হয়ে বাংলাদেশের পদ্মা হয়ে একদম বঙ্গোপসাগরে পতিত হয়ে আসছে। দ্বিতীয় হচ্ছে হিমাদ্রি। হিমাদ্রিটা কোনো ব্রেক নাই, এটা একেবারে পাকিস্তান এইখানে সীমান্তে পাকিস্তান এবং ভারতের সীমান্ত এলাকা থেকে শুরু করে একবারে ভারতের এই উত্তরাংশ দিয়ে একদম সোজা নেপালের উত্তরাংশ দিয়ে এদিক দিয়ে সিকিম, তারপরে ভুটান হয়ে একেবারে অরুণাচল প্রদেশের শেষ সীমানা পর্যন্ত এই পার্বত্য অঞ্চল অবস্থিত। এটার শুরুটা হচ্ছে নাঙ্গা পর্বতশৃঙ্গ থেকে শুরু হয়ে এখানে এসে নামচা বারোয়া সেখানে পর্যন্ত এই পর্বত শ্রেণীটা অবস্থিত। এবং এই পর্বত শ্রেণীতে পৃথিবীর উচ্চতম 10টা পর্বতশৃঙ্গ অবস্থিত। এখানেই তোমার নেপালের উত্তরাংশে, নেপাল এবং চীনের বর্ডারের কাছাকাছি, এখানে মানে চীনের এদিক দিয়েও আসা যায়, এভারেস্ট হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যার উচ্চতা হচ্ছে ৮,৮৪৮ মিটার। ৮,০০০ মানে প্রায় ৯,০০০, মানে এর জন্য বলা হয় যে ৯ মাইলের মতো, ৯ কিলোমিটারের মতো এটার উচ্চতা। তো এর পাশে আছে তোমার এই সিকিমের উত্তরাংশে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা হচ্ছে বিশ্বের ৩য় উচ্চতম পর্বতশৃঙ্গ, যার উচ্চতা ৮,৫৯৮ মিটার। ৫,০০০ এভারেস্ট হচ্ছে ৮,৮৪৮, ৮,৮৪৮ কেটু ৮,৬১১, কাঞ্চনজঙ্ঘা ৮,৫৯৮। এছাড়া এখানে অন্নপূর্ণা আছে, ধলাগিরি আছে, মৎস্যপুচ্ছর আছে, এরকম আরও অনেকগুলা পর্বতশৃঙ্গ এই রেঞ্জে আছে। সবগুলাই অনেক মানে 10টা উচ্চতম পিক এই হিমাদ্রি রেঞ্জে আছে, হিমাদ্রি হিমালয় যেটা বলা হয়। এর পরবর্তীতে আবার একটু অবনমিত একটু অংশ, ভ্যালি যেটা বলা হয় উপত্যকা অংশ। এরপরে আবার আসলো হিমাচল হিমালয়। এই হিমাচল হিমালয়টা আবার এটা কিন্তু একটু ভেঙে ভেঙে অবস্থান করছে, প্রায় 6টা অংশে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা একদম। তার মধ্যে নেপালে আছে 2টা রেঞ্জ এবং ভুটানের দক্ষিণে আছে 3টা, 1টা, এবং ভারতের এখানে আছে 3টা ভাগে হিমাচল রেঞ্জ, যেখানে আছে নৈনিতাল, কুমায়ুন, তারপরে উত্তরাখণ্ড, এই মানে এক একটা রেঞ্জ এভাবে অবস্থিত। এখানে আছে মহাভারত, মহাভারতটা নেপালে। তো এটার দক্ষিণে আছে আবার এখানে একটু তরাই অঞ্চল বলা হয়, যে পাহাড় থেকে একটু নেমে একটু কিছু ঢালু অঞ্চল। ঠিক তার পরবর্তীতে আবার শিবালিক পর্বত, এটাকে বহির হিমালয় বলা হয়, মানে হিমালয়ের শেষ সীমা এটা। কারণ এরপরে তোমার সমভূমির বিস্তৃত সমভূমি। তো এইভাবে তোমার 4টা ভাগে হিমালয় পর্বতকে ভাগ করা হয়। তো এর পরবর্তীতে আমরা দেখি মধ্যভাগে নদী বিধৌত সিন্ধু গাঙ্গেয় সমভূমি। তো সিন্ধু কথা এই জন্যই বলা হলো, যেহেতু আমরা সমভূমি নিয়ে বলবো, অত আমাদের নদীর অবস্থানটা তো জানতেই হবে। তো এই যে সিন্ধু নদীটা এদিক দিয়ে এসে তোমার এখানে আরব সাগরে পতিত হয়েছে, আরব সাগরে পতিত। হ্যাঁ, এখানে করাচি, এখানে বদ্বীপ সৃষ্টি করে এখানে। আর এখান থেকে তোমার গঙ্গা নদী উৎপত্তি লাভ করে একেবারে এইভাবে এসে তোমার এই যে গঙ্গা নদী যে শেষে বাংলাদেশের অংশটুকু পদ্মা।
এই যে দুটা নদীর একেবারে আরব সাগর থেকে, এখানে আরব সাগর তো, এইখান থেকে শুরু করে এই যে সম্পূর্ণটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সমভূমি অঞ্চল, একটানা। প্রথমটা আছে ইউরোপে, যেটা রাশিয়ার দিকটা আছে, দানিউব নদী, ভলগা নদীর অঞ্চলে। আর আরেকটা হচ্ছে এই, দ্বিতীয় হচ্ছে এই যেটা সিন্ধু নদী। এখানে সিন্ধু নদীর এই পাশ দিয়ে পুরাটাই সমভূমি, নদী বিধৌত সমভূমি, এবং এই পাশে পুরাটাই তোমার এখানে যমুনা নদী আছে। আমাদের যমুনা না, বাংলাদেশেরটা না, ভারতের যমুনা নদী এখানে সমান্তরালভাবে কিছু এসে আবার এভাবে আসছে। তো এই যে এলাকাটা বিশাল সমভূমি। আমাদের বাংলাদেশে তোমার ব্রহ্মপুত্র নদী আসছে, কিন্তু ব্রহ্মপুত্রের এখানে থেকে যে সমভূমিটা সেটা কিন্তু অত বিশাল নয়। এই যে নামচা বাউড়ার এদিক দিয়ে দক্ষিণ দিয়ে এটা কিন্তু এসে এই পাশ দিয়ে এসে এখান দিয়ে বাংলাদেশে প্রবেশ করে তোমার পদ্মার সাথে মিলিত হয়েছে, এবং এই যে এই পরবর্তীতে যেটা মেঘনা, এই যে অংশটা, তো এইখানেও তোমার সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্রের কিছুটা নিয়ে এই বিশাল সমভূমি অংশটা তৈরি, যেটার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দূরত্ব হচ্ছে 3118 কিলোমিটার। এতটা এলাকা জুড়ে এটা 218 কিলোমিটার, এবং পাশে চওড়া 240 থেকে 322 কিলোমিটার পর্যন্ত। কোনো কোনো জায়গায় মানে 240 মিনিমাম আছে, আর সর্বোচ্চ 322 কিলোমিটার পর্যন্ত, মানে কতটা জায়গা জুড়ে এটার এই বিস্তারটা। এবং এই জায়গাটা দেখা যায় যে ক্ষুদ্র ক্ষুদ্র নদীর অবস্থান আর তেমন একটা নাই। এখানে পাহাড় থেকে কিছু নদী এসে পতিত হয়েছে, কিন্তু এই জায়গাটা আর বড়, এত বিশাল এই নদী বিধৌত একটা বিশাল সমভূমির এখানটায়, যে মানে পৃথিবীর সবচেয়ে ঘনবসতি এলাকায় ধরতে গেলে এখানে সবচেয়ে ঘনবসতি। ভারতের যে লোক সংখ্যা, বাংলাদেশের তুলনায় ভারতের কিন্তু পার স্কোয়ার কিলোমিটারে পপুলেশন অনেক কম, কিন্তু তাদের এই জায়গাটাতেই ম্যাক্সিমাম জনসংখ্যা, কিছু মানে ঘনবসতিটা আসলে এখানে। তো এরপরে আসতেছে তোমার মধ্য পূর্বভাগের উচ্চভূমি। এছাড়াও কিছু পার্বত্য এলাকা দেখা যায় বিচ্ছিন্নভাবে অবস্থান করছে, যেটা এই যে শিবালিক থেকে একটু এই উত্তর পশ্চিম দিকে অবস্থান করছে। সেটা এখানে আছে আরাবল্লী পর্বত, এখানে আছে বিন্ধ্য পর্বত বিচ্ছিন্নভাবে। তারপরে এখানে আছে পূর্বঘাট, যেটা তোমার বঙ্গোপসাগরের মানে এটা হলো ভারতীয় দ্বীপের পূর্ব দিকে। আর এদিকে আছে হচ্ছে পশ্চিম ঘাট। তারপরে এখানে আছে তোমার এই হিমালয় পর্বতের সময় এগুলা গঠিত পাটকই, নাগা, লুসাই, মিজো এবং আরাকান ইয়োমা, এই পর্বতগুলি। এবং এখানে আছে রাজমহল, এবং এইখানে আছে তোমার বেলুচিস্তান, পাকিস্তানের বেলুচিস্তানের অংশে কিছুটা উচ্চ ভূমি, এদিকে পুরাটাই উচ্চ পার্বত্য অঞ্চল দেখা যায়। তো এরপরে আসে দাক্ষিণাত্যের মালভূমি। ভারতের যে দক্ষিণের এই অংশটা, এটা কিন্তু একদম প্রাচীন শিল্ড, ওই যে মূল প্যাঞ্জিয়া থেকে ভেঙে আসা অংশটাই কিন্তু এখানে, এই যে এখানে ছিল টেথিস সাগর আর কি, যেখানে হিমালয়টা এখন। এটা কিন্তু প্রাচীন শিল্ড, এটা আস্তে আস্তে রূপান্তরিত শিলায় পরিণত হয়ে গেছে, এবং এটা কিন্তু উঁচু, কিন্তু একেবারে মালভূমি যেরকম অনেক একটু এবড়ো খেবড়োভাবে অবস্থান করছে, এবং এটা কিন্তু ক্রমাগত এটার অনেক এই আগ্নেয় শিলাটা, প্রাচীন শিলাটা এটা রূপান্তরিত হয়ে এটার ভূমি কিন্তু অত্যন্ত উর্বর হয়ে গেছে, এবং ফলে এখানে প্রচুর কৃষিকাজ হয়, এবং কৃষিকাজ হওয়ার ফলে এখানে জনবসতিও অনেক বেশি। ভারতের মধ্যপ্রদেশ, তারপরে এখানে তামিলনাড়ু, কেরালা, তারপরে কর্ণাটক, মহারাষ্ট্র, এই তারপরে উড়িষ্যা, এই কিছু অংশ কিন্তু এর মধ্যে এসে পড়েছে এখানে। এছাড়া এবং এই যে শ্রীলঙ্কার এটা এখানে ছোট্ট বক প্রণালী দ্বারা এটা বিচ্ছিন্ন। তো এটার যে গঠনটা থেকে বোঝা যায় যে এটা দাক্ষিণাত্যের এই মালভূমি থেকে এটার উৎপত্তি। এটা একটা সময় হয়তো মূল ভূখণ্ডের সাথে যুক্ত ছিল, কালক্রমে এটা হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া আরেকটা জায়গায় দেখা যায় যে এই পাকিস্তানের এখানে
তোমার বেলুচিস্তানের উচ্চভূমি আছে, বেলুচিস্তান, এবং আরেকটা কালাত মালভূমি আছে, যেটা তোমার সিন্ধু নদীর পশ্চিম দিকে। বেলুচিস্তান এবং কালাত দুটাই হলো সিন্ধু নদের পশ্চিম দিকে। এবং আফগানিস্তানের এই অংশটা পুরাটাই উচ্চভূমি। আফগানিস্তানের এই দক্ষিণের এই হিন্দুকুশের দক্ষিণের দিকটা, এই দিকটা পুরাটাই কিন্তু উচ্চভূমি। এরপরে আসলো তোমার উপকূলীয় সমভূমি। আমরা কোথায় কোথায় উপকূলীয় সমভূমি দেখি? এই ভারতের আরেকটা বলি নাই, এই যে মালভূমির পূর্ব ঘাট আর পশ্চিম ঘাট। তো এই পূর্ব ঘাট পর্বতের পূর্ব দিকে এই বঙ্গোপসাগরের উপকূলে সংকীর্ণ সমভূমি দেখা যায়, উপকূলীয়। আর এখানে পশ্চিম ঘাটের সমভূমিটা আরো সংকীর্ণ, এবং এই সমভূমিটা কিন্তু একদম পুরো বঙ্গোপসাগর তীর ঘেঁষে বাংলাদেশ পর্যন্ত, ওড়িশা বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ওড়িশা বাংলাদেশ, এবং বাংলাদেশের কক্সবাজার চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত। এবং এইখানে তোমার সিন্ধু নদের উপকূলীয় অংশে এদিক দিয়ে কিছুটা এই সমভূমিটা দেখা যায়, এদিক দিয়ে সংকীর্ণভাবে কিছু কিছু এই সমভূমিটা, উপকূলীয় সমভূমি দেখা যায়। এরপরে আসতেছে মরুভূমি। মরুভূমি কাকে বলে? যেখানে মানে বিস্তৃতভাবে বৃষ্টি হয় না, বালুকাময় এলাকা, যেখানে গাছপালা নাই বললেই চলে, এই ধরনের ভূমিকে মরুভূমি বলা হয়। তো এই ভারতীয় উপমহাদেশ বা দক্ষিণ এশিয়ার এখানে উল্লেখযোগ্য দুটা মরুভূমি দেখা যায়। একটা হচ্ছে সিন্ধু নদের পূর্ব দিকে, এখানে রাজস্থান এবং গুজরাটের উত্তর দিকটায়, এখানটায় থর মরুভূমি অবস্থিত। শহর এদিকে পাকিস্তানের কিছু অংশ এবং ভারতের কিছু অংশ মিলে এখানে থর মরুভূমি অবস্থিত। এখানে রাজস্থান, এখানে গুজরাটের কিছু অংশ এবং রাজস্থানের বেশিরভাগ অংশ, এবং এই সিন্ধু নদের পূর্ব দিকে এই অংশটায় থর মরুভূমি অবস্থিত। এবং সিন্ধু নদের পশ্চিমে এখানে বেলুচিস্তান উচ্চভূমির এদিকে, এখানে বেলুচিস্তানের মরুভূমি অবস্থিত, এবং এই মরুভূমির কিছু অংশ দেখা যায় আফগানিস্তান সমুদ্র হতে অনেক দূরে, তো এখানে তো হলো আরব সাগর, এখানে ইরান। ফলে এটা একটা ল্যান্ড ব্লকড কান্ট্রি। ফলে এখানে তোমার বৃষ্টিপাতের পরিমাণ অত্যন্ত কম হওয়ার কারণে সমগ্র দেশটাই কিন্তু তোমার মানে নদী বিধৌত যে একটা সমভূমি বলে, সেটা কিন্তু আসলে নাই। ফলে এখানে কৃষিকাজও ধরতে গেলে খুব এই উচ্চভূমি, একটু হালকা মালভূমি, এইসব এলাকাতে যে কৃষিকাজগুলো হয়। তারপরে আসো দ্বীপপুঞ্জ, যেগুলো এই দক্ষিণ এশিয়ারই অন্তর্ভুক্ত দ্বীপপুঞ্জ, তার মধ্যে এক হলো এখানে মালদ্বীপ, এখানে আন্দামান নিকোবর, এখানে আমাদের ছোট্ট একটা আছে সেন্ট মার্টিন, আর এখানে লাক্ষাদ্বীপ আছে ভারতের অংশ। এই লাক্ষাদ্বীপ, তারপরে তোমার মালদ্বীপ, এই দেশগুলা তোমার প্রবাল দ্বীপ। মালদ্বীপের আয়তন মাত্র 300 বর্গ কিলোমিটার, এবং 12,000 দ্বীপ, 300 বর্গ কিলোমিটার যদি 1200 দ্বীপ, তো 1200 দ্বীপ যদি 300 বর্গ কিলোমিটারের মধ্যে থাকে, তো দ্বীপগুলোর আয়তন কত কম সেটা চিন্তা করে দেখো। ছোট্ট 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 ছোট দ্বীপ নিয়ে এই দেশটা অবস্থিত। আর এখানে আছে আন্দামান নিকোবর, এটা ভারতের শাসিত, এবং এগুলো হলো মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া দ্বীপ বলা যেতে পারে। যে যখন এই প্লেটের সংঘর্ষ ঘটে, তখন কিছু ভূখণ্ড ছুটে যাওয়ার মতো ছোট ছোট দ্বীপ এখানে। তো এটা হচ্ছে আন্দামান এবং নিকোবর। এখন তোমরা এই যে আমি যে ইয়েটা বললাম, ভূপ্রকৃতি দক্ষিণ এশিয়ার সবগুলো কিন্তু বলা শেষ, যে শ্রেণী বিভাগটা। এই যে দক্ষিণ এশিয়ার ভূপ্রকৃতির মূল বৈশিষ্ট্য কি জানো? মূল বৈশিষ্ট্য হলো, এটা হলো মূল এশিয়া মহাদেশের মূল অংশ থেকে মনে হয় যেন একটু বিচ্ছিন্নভাবে অবস্থান করছে। কিভাবে বিচ্ছিন্নভাবে খেয়াল করে দেখো। পূর্ব দিকে উচ্চভূমি, কতগুলো পাহাড় দ্বারা একটা দেয়াল তৈরি হয়ে আছে। উত্তর দিকটা সম্পূর্ণটাই হিমালয় পর্বতের দেয়াল। পশ্চিম দিকেও দেখো দেয়াল মতো হয়ে আছে। ফলে এটা একটা আলাদা একটা ভূখণ্ডের মতো অবস্থান করছে।
এবং মজার ব্যাপার হলো এই যে এখানে হিন্দুকুশের ঠিক এদিকে পাকিস্তানের পেশোয়ার, এখানে কাবুল রাজধানী, আফগানিস্তানের রাজধানী, এবং এখানে হচ্ছে পাকিস্তানের পেশোয়ার। এই যে এলাকাটা, এইখানটায় অবস্থিত খাইবার গিরিপথ। এই খাইবার গিরিপথের গুরুত্বটা হচ্ছে বিভিন্ন সময় ইউরোপ থেকে যে সমস্ত বা ইউরোপ বা এশিয়ার অন্যান্য অঞ্চল থেকে, কারণ এখানে বিশাল পর্বত, অন্যান্য অঞ্চল থেকে এখানে আসার জন্য এই গিরিপথটাই সব ব্যবহার করা হতো। যখন সেই প্রায় 300 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার দ্য গ্রিক সেনাপতি, উনি যখন এখানে ভারতে আসেন, উনিও কিন্তু এই খাইবার গিরিপথ দিয়ে প্রবেশ করেছিলেন। তাছাড়া তোমার এখানে যে মঙ্গলরা অবস্থিত, মঙ্গলদের সেই সময় চেঙ্গিস খান, কুবলাই খান, হালাকু খান, সে বিখ্যাত সব মঙ্গল যে অধিপতিরা ছিল, তারা যে এশিয়ার এই পশ্চিম দিকটা যখন তারা দখল করতে আসলো, ভারতে কিন্তু তারা এই খাইবার গিরিপথ দিয়ে, কারণ এদিক দিয়ে ঢোকার কোনো উপায় ছিল না, তারাও কিন্তু এই খাইবার দিয়েই এসে ভারতে প্রবেশ করেছিল। এবং আরও ব্যাপার যে এই যে এখানে উজবেকিস্তান, এখানে সমরকান্দ বা এখানে গজনি, এখানে এইখান থেকে যে সুলতান মাহমুদ, গজনির সুলতান মাহমুদ ভারতে আসছে খাইবার গিরিপথ দিয়ে। বাবর, মোগল সম্রাট বাবর, প্রথম মোগল সম্রাট বাবর দিল্লিতে যখন আসছেন, উনি কিন্তু সমরকান্দের ওখান থেকে উনিও আসছেন কিন্তু এই খাইবার গিরিপথ। ফলে এই ঐতিহাসিকভাবে খাইবার গিরিপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অবস্থান নিয়ে আছে। এবং ভারতের এই যে ভূপ্রাকৃতিক যে বৈশিষ্ট্যটা, এটা কিন্তু প্রাচীনকাল থেকেই বিভিন্ন দেশের মানুষকে একটা এখানে আসার জন্য একটা কী বলবো, তাদের একটা আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল। কারণ এই যে বিশাল সমভূমিতে প্রচুর শস্য উৎপাদন হতো, এবং এই শস্যের লোভেই কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন জনরা এই দেশে আগমন করেছে। এবং আরেকটা বর্তমানকালেও যে ভূ রাজনৈতিক একটা বিশেষ গুরুত্ব আছে এই ভূপ্রকৃতির কারণে, সেটা হচ্ছে আরব সাগর, বঙ্গোপসাগর। এবং এই পথে খুব ইজিলি জাহাজে করে আসা যায়। ভারত তো নিজে একটা গুরুত্বপূর্ণ দেশ, এখানে চীনের অবস্থা, চীনের সাথে একটা সারা বিশ্বেই চীনের সাথে নানান রকম একটা এখন মানে চীন তো অনেক ক্ষমতাশালী হয়ে গেছে অর্থনৈতিকভাবে, ফলে চীনকে দমায় রাখার জন্য অন্যান্য দেশের যে একটা চেষ্টা, সেটার জন্য কিন্তু আমাদের এই এলাকার একটা ভূ রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি। তো তোমরা যখন দক্ষিণ এশিয়া পড়বা, তোমার ভূপ্রকৃতিটা যখন পড়বা, এই ভূপ্রকৃতিটা পড়ার পরেই কিন্তু তোমার বাকি সবগুলো জিনিস খুব ইজিলি তুমি পড়তে পারবা। কারণ এরপরে তোমার শিল্প পড়তে হবে, এরপরে তোমার শিল্পটা পরে অর্থনৈতিক কর্মকাণ্ডে, কিন্তু তার আগে যখন তুমি জলবায়ু পড়বা, নদী ব্যবস্থা পড়বা, তখনও কিন্তু এগুলো লাগবে। এবং কৃষি করতে গেলেও তোমার দক্ষিণ এশিয়ার এই ভূপ্রকৃতির এই বৈশিষ্ট্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করব তোমরা এই সুন্দরভাবে এটা পড়বা, এই ম্যাপটা দেখে সবগুলা ভাগে ভাগে পড়বা, এবং পড়াশোনার মধ্যে থাকা। আমি আশা করি আমার ছাত্র বন্ধুরা, তোমরা অনেক দিন ধরে আমাদের সংস্পর্শে নাই, তারপরেও তোমরা চেষ্টা করে যাও। আমরা তোমাদের সাথে আছি। তোমাদের যে কোনো সমস্যায় তোমরা আমাকে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। বিশেষ করে আমি তো যেহেতু আমি ঢাকা কলেজের ছাত্রদের বলছি, তোমরা যে কোনো সময় আমার সাথে সরাসরি এই ব্যাপারে যোগাযোগ করতে পারো। তোমরা এটা না, শুধু যে কোনো সাবজেক্ট নিয়ে আমার যে কোনো বর্ষের ছাত্র, আজকে আমি ৪র্থ বর্ষ পড়াচ্ছি, কিন্তু আমার যে কোনো বর্ষের ছাত্ররা যে কোনো প্রয়োজনে তোমরা আমার সাথে সরাসরি ফোনে যোগাযোগ করতে পারো, কোনো বিষয় যদি বোঝার দরকার পড়ে। তো সবাই ভালো থেকো, ধন্যবাদ।